মুক্ত বাতায়ন প্রান্তে জনশূন্য ঘরে বসে থাকি নিস্তব্ধ প্রহরে। বাহিরে শ্যামল ছন্দে উঠে গান, ধরণী প্রাণীর আহ্বান। অমৃতের উৎস স্রোতে চিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে। হ্যাঁ, মুক্ত বাতায়ন প্রান্তে আমরা সকলেই মিলিত হতে চেয়েছি সকল সময়। আমরা চেয়েছি মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়ায় সকল প্রান্তে দিগন্তে। সেই প্রয়াসে আমরা মিলিত হই প্রাণের উচ্ছ্বাসে সকল সময়। তার একটি মাধ্যম, বিভিন্ন মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম আবৃত্তি, সংস্কৃতির একটি মূল উপজীব্য বিষয়। বর্তমানে একটি কঠিন সময় পার করছি আমরা। করোনা মহামারীতে দুর্যোগের মধ্য দিয়ে পার হচ্ছে আমাদের প্রত্যেকটি সময়। তা সত্ত্বেও আমরা মিলিত হয়েছি বর্তমান সময়ের আরেকটি মুখ্য ব্যাপার, যেটি অনলাইনের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি, মিলিত হয়েছি সকলে আবার প্রাণোচ্ছল কিছু সময় মুহূর্ত কাটানোর প্রয়াসে। এমন একটি প্রয়াস উচ্চারকের অন্তঃপুর নিকটতর। আজ অন্তঃপুর নিকটতরের চতুর্থ পর্ব। আমরা এই অনলাইন আয়োজনের মাধ্যমে সকলকে সংযুক্ত করার, সম্পৃক্ত করার একটি ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি মাত্র। আমাদের এই আয়োজনে উচ্চারক আবৃত্তিকুঞ্জের ৩ জন আবৃত্তি শিল্পী সম্পৃক্ত হচ্ছেন, সেই সাথে সম্পৃক্ত হচ্ছেন একজন অতিথি আবৃত্তি শিল্পী। আমাদের সাথে যুক্ত হবেন উচ্চারক আবৃত্তিকুঞ্জের আবৃত্তি শিল্পী এম আলী হোসেন, এছাড়াও যুক্ত হবেন পুষ্পিতা দাস, এছাড়াও আছেন রোকসানা আফরিন সিলভিয়া। সেই সাথে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হচ্ছেন আমাদের বন্ধুবর আবৃত্তি সহযোদ্ধা শাহরিয়ার তানজিম। আমি সকলকেই আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আমাদের এই আয়োজন শুরু করতে চলেছি। দীর্ঘ একটা সময় আমরা পার করেছি, হয়তোবা নিঃসঙ্গ চিত্তেই বলা যায়, যা হয়তোবা অনাকাঙ্ক্ষিত ছিল। কখনোই আমরা কল্পনাও করিনি যে একটি নিঃসঙ্গ সময় আমাদেরকে পার হতে হবে, বা ভবিষ্যতে কোন একটি সময় আসছে যা সম্পূর্ণ এককভাবে আত্মকেন্দ্রিক ভাবে নিজেকে পার করার বা গড়ে তোলার একটি মুহূর্ত। হয়তো এটা আমাদের কখনো আশা ছিল না। আমরা সকলের সাথেই কথা বলবো, আমাদের কেমন কাটছে সময়, কিভাবে আমরা পার করছি, কি আশা হয়তোবা কতটুকু সেই আশার কাছে আমরা পৌঁছতে পেরেছি। তো আমরা শুরুতেই আবৃত্তি কথামালায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উচ্চারকের সদস্য রোকসানা আফরিন সিলভিয়া। সেই সাথে অন্যান্য সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন, আমরা ক্রমান্বয়ে সবার সাথে সম্পৃক্ত হওয়ার আশা রাখছি। তো সিলভিয়া কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালোই। তো বর্তমানে এই সময়টা কিভাবে পার করছেন, কিভাবে কাটছে করোনাকালীন সময়? সময় বলতে আসলে আগে যেমন একটা কর্মব্যস্ত সময় থাকতো, সেটা এখন আর নেই। তো বাসার পাশেই, একদম পাশের বাসায় 2টা টিউশন আছে, ওগুলো আছে বলেই হয়তো আমি বেঁচে আছি। ওখানে যাওয়া হয়। তারপরে বাসায় পিচ্চি আছে, আমার ভাগ্নি, ওর সাথে হাসি ঠাট্টা করে আমার বাকি সময়টা কেটে যায়। আর আবৃত্তির চর্চা করি মাঝে মধ্যে বাসায়ও। আচ্ছা, তো আমরা আরো কথা বলবো আজকে, বা আপনার আবৃত্তি দিয়ে আমরা শুরু করছি আমাদের এই আয়োজন। কি শোনাবেন আমাদের? আমি প্রথমে শোনাবো কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থ থেকে প্রিয়তমা সুখ। আচ্ছা, শুনি তাহলে। আচ্ছা, আমি নিবেদন করছি কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুখ। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে।
ফ্রান্স থেকে, প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ উঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে। তোমাকে ভেবেছি কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, বন্যায় আর মারি আর মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি হেঁটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রতীক্ষা করে নেই প্রদীপে আর মঙ্গল গঠে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু তবু একটু হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চাই না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবারে যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। আমি যেন সেই বাতিওয়ালা। ধন্যবাদ সবাইকে আমার আবৃত্তি শোনার জন্য। ধন্যবাদ সিলভিয়া। আর কি কবিতা শুনছি? এখন আমি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটা পাঠ করার চেষ্টা করব। আচ্ছা। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাঁশি তমাল তোর মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশেই দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন সারি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো।
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমারে পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে সরি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণী মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও আমার সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনার আবৃত্তির জন্য। সাথেই থাকুন, আমরা আমাদের আয়োজনে পুনরায় আপনার কাছে ফিরে আসবো। আজকে আমাদের এই আয়োজনে এই মুহূর্তে আবৃত্তি পরিবেশন করার জন্য সম্পৃক্ত করছি উচ্চারকের আরেকজন আবৃত্তি শিল্পী এম আলী হোসেন। শুভেচ্ছা। শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাটছে করোনাকালীন সময়? আসলে বন্দি সময় খুব যে ভালো কাটছে তা নয়। বাড়িতে বসে অফিস করছি, অফিসের কাজ করছি, নিজের কাজ করছি। বাহিরে খুব একটা বেরোতে পারছি না, একদম আসলে মনে হচ্ছে যেন জেলখানায় আছি। আর সবচেয়ে খুব খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমরা এখনো আমাদের দেশ এখন পর্যন্ত এই যে করোনার মধ্য দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন লাশের সংখ্যা গুনছি আমরা, নতুন নতুন আক্রান্তের সংখ্যা গুনছি। তো সেই জন্য আসলে খারাপ লাগছে, আমরা এর থেকে বেরিয়ে আসতে এখনো পারছি না। আশা করছি আমরা খুব দ্রুতই এই মহামারী থেকে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের কাছে বর্তমানে যে সময়টা আমরা পার করছি, নিত্য নতুন কিছু তথ্যের জন্য অপেক্ষা করছি আমরা সকল সময়। সেই তথ্যটা অনাকাঙ্ক্ষিত একটি তথ্য। গতকালকে আমরা আজ কি ছাড়িয়ে গেলাম কিনা, সকল সময় আমরা দেখছি যে গতকাল যে সংখ্যাটা ছিল আজকে কি সেটা বেড়েছে না কমেছে। এটা আসলেই আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। আশা রাখছি এই সময় এই দুর্যোগ খুব দ্রুত কেটে যাবে, পুনরায় আমরা সুস্থ স্বাভাবিক একটি সময় ফিরে আসবো। তো সেই সাথে আমাদের এটাও বলে রাখতে চাইছি, একটু পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের যে আবৃত্তি শিল্পী এবারের যিনি যুক্ত হলেন এম আলী হোসেন। উনি একজন পেশায় একজন প্রকৌশলী হলেও সেই সাথে উনি একজন ভালো লেখক। আমি কিন্তু ওনার লেখার অনেক ভক্ত বলা যায়। ওনার বেশ কিছু লেখা আমি পড়েছি, যে আসলে আমার মনে দাগ কেটেছে। লিখি তা না, একটু হয়তো বাড়িয়ে বলছেন। চেষ্টা করি মাঝে মধ্যে, আসলে আমি রেগুলার লিখি না, মাঝে মধ্যে হঠাৎ মনে চাইলে তখন লিখি। অনেকে আছে প্রফেশনালি লিখে, তো আমি আসলে কবিতা দেখেছি। হ্যাঁ, তার মধ্যে আমার কিন্তু বেশ কয়েকটা কবিতা আমার বেশ ভালো লাগে। তার মধ্যে একটা হচ্ছে আমি তনু বলছি, এই কবিতা আমার কিন্তু বেশ ভালো লাগার একটি কবিতা, যেখানে অনেক বিষয় খুব স্বচ্ছভাবে উঠে এসেছে। এই বছর বই মেলায় আমার আরেকটা নতুন বই বেরিয়েছিল স্কুল, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমি ভাবছি কুরিয়ারে পাঠিয়ে দিব, যেহেতু আমি চিটং এ নেই, ঢাকায় আছি এই মুহূর্তে। আশা করছি সেটা পাঠিয়ে দেব উচ্চারক। হ্যাঁ, অবশ্যই সেটার জন্য আমরা উদ্বেগ পাওয়ার জন্য। সেই সাথে আমাদের দীর্ঘদিনের একটি বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আমরা হয়তো এখন পাশে বা সাথে পাচ্ছি না আমাদের এই আবৃত্তি সহযোদ্ধাকে।
কর্ম ব্যস্ততার কারণে উনি এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কিন্তু এই আয়োজনের মাধ্যমে আমরা তাকে আমাদের সাথে পেয়ে খুব আসলে আনন্দিত যে দীর্ঘ সময় পর একদম, আমরা আমি আসলে আপনি যেটা বলছিলেন, আমি আসলে একদমই মনে হয় যে নিজে একা একা মনে হয়, মানে একা হয়ে গেছি একদম। আবৃত্তি থেকে দূরে সরে গেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। খুব যে ভালো আছি তা কিন্তু না, কিন্তু চাকরির খাতিরে এখানে থাকতে হচ্ছে। কিন্তু আপনাদের ছেড়ে আসা বা ওখান থেকে এখানে চলে আসা, আপনাদেরকে আসলে খুব মিস করি, সকলকে খুব মিস করি, আমার প্রিয় সংগঠনকে খুব মিস করি। এই হচ্ছে যে আসলে বর্তমান অবস্থা। সেটাই। আচ্ছা, আমরা আরো কথা বলবো, কথা শুনবো। এখন কবিতায় ফিরে আসি। কি শুনছি? হ্যাঁ, আমি আসলে তিনটে কবিতা আমার সিলেকশনে রেখেছিলাম। জন্ম মৃত্যু জীবনযাপন আবুল হাসানের, তারপরে গুম আহেনা যেটা অজ্ঞাত লেখকের কবিতা, আর একটা ছিল আমার বন্ধু নিরঞ্জন। তো আমি শুরুতে যেটা আবৃত্তি করব সেটা হচ্ছে যে আবুল হাসানের জন্ম মৃত্যু জীবনযাপন। কারণ কি আসলে আমরা এই কবিতাগুলো নির্বাচন করার কারণ হচ্ছে এটাই, যে আসলে আমাদের এমন একটা মহামারীকালীন সময়, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো, বিভিন্ন দেশে এখন পর্যন্ত সীমান্ত নিয়ে বিভিন্ন ইস্যুতে মারামারি হানাহানি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে এটি খুবই মর্মাহত হওয়ার মতো বিষয়। এমনিতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছি, তার মধ্যে আবার মরার উপর খাড়া রাখার মতো বিষয়টা। তো আবৃত্তি করছি জন্ম মৃত্যু জীবনযাপন, আবুল হাসান রচিত। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না, আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ, ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলুন? আধিপত্যে এত লোক, পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি, বিনাশের বাদে ভর। মানুষ চাঁদে গেল, আমিও ভালোবাসা পেল, পৃথিবীতে তবু হানাহানি থামলো না, পৃথিবীতে তবু আমার মতন কেউ রাত জেগে নুলো বিখিরির গান, দারিদ্রের এত অভিমান দেখলো না। আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। শ্রুতিবৃন্দ, তবুও জীবনে কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি, খুব ভালো আছি। ধন্যবাদ। এরপরের কবিতাও একসাথে শুনি। এরপরটা শুরু করবো। হ্যাঁ, পরের। এরপরে আমার কালকে যেটা ছিল গুম আহেনা অজ্ঞাত লেখকের কবিতা। গুম আহেনা করি মন, গুম আহেনা, তুই ক কি কইরা আইব সহে গুম? তুই কি কোনো দিন ভাবছিলি আমাগো জমি জমা রহমান মিয়া মিথ্যা মামলা চাপাইয়া দিয়া হের দখলে লইয়া যাইব গা? তুই কি কোনো দিন ভাবছিলি বাইবার না পাইয়া তোর বুক খালি কইরা সোনার ধন চোখের মণি কালু মালু রহিম অকালে কবরে গিয়া হইয়া থাকবো? তুই ক করিমন, আমার চোখে কি কইরা ঘুমাইবো? হাট বাজার চাইল আর ডাইলের দাম হু হু কইরা বাড়তাছে, মানুষ কই যাইব ক? আর এই সময় মিলের চাকরিটাও গেল গা। তারপর কত চাকরি খুঁজলাম, কোনো হানি কিছু পাইলাম না। তুই ক করিমন, চোখে কি কইরা ঘুমাইবো? আমাগো পরাণের দাবি লইয়া সালামত ব্যাপারের পুত কাশেম মিটিং করলো, তারপরের দিন হেরে জেলে লইয়া গেল গা। সালামের পুতে সালাম, তারে দেখি না আজ 10 বছর। হুলিয়া লইয়া কই আছে কি করতাছে কে জানে, এর লাইগা পরান্ডা বড় কান্দে রে, খুব কান্দে। আমারে আর ঘুমাইবার কইস না করিমন, আমি আর ঘুমাইবাম না। এবার বাসার দাবি লইয়া পথে নামুম, মিছিল করুম, আমার মতন সব বাইরে লইয়া মাটি কাপাইয়া স্লোগানে দিমু, ইসারা আর কোনো পথ নাই রে করিমন। আমারে আর ঘুমাইবার কইস না, কোমরে শাড়ি পেঁচাইয়া আমার লগে মিছিল লইয়া আয়, স্লোগান দিগা, ইসারা আর কোনো পথ নাই করিমন, কোনো পথ নাই। ধন্যবাদ।
ধন্যবাদ আলী হোসেন ভাই, আমাদের সাথে থাকুন। আমরা আবার আপনার কাছে সময় পর্যাপ্ত থাকলে আবার পুনরায় কবিতা শোনার ফিরে আসবো। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এই পর্যায়ে আবৃত্তি শুনবো উচ্চারক আবৃত্তি কুঞ্জের আরেকজন আবৃত্তি শিল্পী পুষ্পিতা দাস, তাকে ডেকে নিয়েছি। পুষ্পিতা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার ভলিউমটা একটু চেক করে দেখুন, আর একটু বাড়ানো। হ্যাঁ, তো কেমন কাটছে সময়? এই তো ভাইয়া গৃহবন্দী জীবন, তাও অনেকখানি ভালো লাগছে এই কারণে একাডেমিক কাজগুলো চলছে এখনো অনলাইনে হলো, সে কারণে একঘেয়েমিটা কিছুটা হলে কম লাগছে, কারণ কাজগুলো হয়ে যাচ্ছে, সে কাজের ব্যস্ততাগুলো আছে, তাই মোটামুটি যাচ্ছে। তবে তার সাথে খারাপ লাগাও কাজ করছে, কারণ দেশের চারপাশের অবস্থা অতটাও ভালো না, যা আমাদের আসলে খারাপ লাগার কথা। সব মিলিয়ে ভালো খারাপ এভাবে চলছে। আচ্ছা, আসলে ভালো খারাপ সবকিছু নিয়েই জীবন, হয়তোবা কম, কখনো বেশি, কখনো অনাকাঙ্ক্ষিত, কখনো আকাঙ্ক্ষিত, অনেক কিছুই। তো যাই হোক, আমরা এখন কি শুনছি আপনার কাছ থেকে? আমি প্রথম যে কবিতাটি নিবেদন করব সেটি হচ্ছে শতাব্দী রায়ের ও মেয়ে তোর বয়স কত কবিতাটি। আশা করছি আমাদের সাথে লাইভে যারা আছে তাদের ভালো লাগবে। হ্যাঁ, শুনি তাহলে আপনার কবিতা। ও মেয়ে তোর বয়স কত? কি জানি, মা থাকলে বলে দিত। শেষেবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরল, হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল, তখন নাকি মা পোয়াতি, দাঙ্গায় আমার জন্মতিথি। ও মেয়ে তোর বাবা কোথায়? মা বলেছে গরিবদের বাবা হারায়। কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল, মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধলো। মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম, শিবকেই তাই বাপ মানলাম। ও মেয়ে তোর প্রেমিক আছে? ছেলেরা ঘুরে ধারের কাছে। প্রেমিক কি গো, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বপ্ন দেখায় দিন দুপুরে, চুড়ি কাজল মেলা থেকে নেয়, ঝোপের ঝাড়ে জামা খোলায়, এসব নন্দ কাকা করেছে দুবার। প্রেমিক ওকে বলবো এবার। ও মেয়ে তোর পদবী কি? বাপি নাকি দেই শুনেছি, পদবী থাকলে ভাত পাওয়া যায়। বাপের আদর কাদায় হাসায়, ওটা কি বাজারে মিলে? কিনবো তবে 2-10 দিলে, দামি হলে চাই না আমার, থাক তরে বাপ ঠাকুর তার। ও মেয়ে তুই রূপসী? লোকে বলে ডাগুর গত সর্বনাশী, রূপ তো নয় চোখের ধাঁধা, যৌবনীতে কুকুরি রাধা। পুরুষ চোখের ইশারা আসে, সুযোগ বুঝে বুকে পাছায় হাত ঘষে। রূপ কি শুধু মাংস পেশি? তবে তো আমি খুব রূপসী। ও মেয়ে তোর ধর্ম কি রে? মেয়ে মানুষের ধর্ম কি গো, সবকিছু ওই শরীর ঘিরে। সালমা বলে ধর্ম ওই সমাজ বানায়, সন্ধ্যেবেলায় যখন দাঁড়ায়, কেউ তো বলে না হিন্দু নাকি, সবাই বলে কত্তে যাবি। বিছানা নাকি ধর্ম মিলায়, শরীর যখন শরীর খেলায়, তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানায়। ধন্যবাদ, এটি ছিল আমার প্রথম নিবেদন। ধন্যবাদ পুষ্পিতা। আমরা আরো কবিতা শুনবো, কিছু মন্তব্য করে নি।
আমাদের এই আয়োজনে, চতুর্থ আয়োজনে দীর্ঘ সময় ধরে অনেকেই আছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাদের একটু মন্তব্যগুলো আমরা শুনে নিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধুবর, বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তি শিল্পী মাইনুল আজম চৌধুরী। সবার জন্য শুভ কামনার সাথে আছি শুনছি। অনেক ধন্যবাদ মাইনুল ভাই, স্বাগতম মাইনুল ভাইকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইদ ফারহানা রুম্পা, সবার জন্য শুভকামনা জানিয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন পলি পারভিন, উনি প্রতিবারই আমাদের আয়োজনে সম্পৃক্ত হন। তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে প্রতিবার আমাদের আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে থাকেন। তিনি সকলকে শুভকামনা জানিয়েছেন, উচ্চারকের সকল আবৃত্তি শিল্পীদের প্রতি শুভকামনা জানিয়েছেন। আমার সাথে যুক্ত হয়েছেন ফারহিন মাহমুদ খান, শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ ফারহিন। আল ইমরান, সবার জন্য শুভকামনা ভালোবাসা, অনেক ধন্যবাদ আল ইমরান, আমাদের আবৃত্তি সহযোদ্ধা বন্ধুবর। সাইদ ফারহানা রুম্পা, অনেক সুন্দর হয়েছে সিলভিয়া, ধন্যবাদ আপু। পলি পারভিন, সুকান্ত দারুণ লিখে গেছেন, প্রিয়তম সুখ আমার পছন্দের কবিতার মধ্যে একটি। সিলভিয়া, আপনি ভালো করেছেন আপু, উচ্চারণ নিয়ে কাজ করার পরামর্শ রইল, আপনি অনেক ভালো করবেন আগামীতে। অনেক ধন্যবাদ পলি পারভিন আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন বন্ধুবর, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, আবৃত্তির সহযোদ্ধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উচ্চারককে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন শুভাকাঙ্ক্ষী সঙ্গীতা দাস, সুদূর বহরমপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের খুব কাছের একজন দিদি। অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, উচ্চারকের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন। সঙ্গীতার দিকে ধন্যবাদ, আমার সাথে আছে ফেসবুকে, প্রায় সময় ওনার আবৃত্তি শুনি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছেন উচ্চারকের আরেকজন আবৃত্তি শিল্পী, সকলের জন্য শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ আরেফিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন আশিকুর রহমান, সবাইকে অনেক শুভেচ্ছা। প্রাণবন্ত অনুষ্ঠান এরফানের কণ্ঠে আবৃত্তি শুনতে চাই। ধন্যবাদ আশিক, আমার খুব কাছের একজন বন্ধু, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন পলি পারভিন, তিনি লিখেছেন আলী ভাই কবিতা নির্বাচন ভালো আপনার, তিনটি কবিতাই সুন্দর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনেক আপু। আমাদের সাথে আরো যুক্ত আছেন যারা এখন পর্যন্ত বিভিন্ন মন্তব্য করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থেকে আমাদের আয়োজনকে আরো সমৃদ্ধ করার জন্য। আমরা আবার আবৃত্তিতে ফিরে যাচ্ছি, পুনরায় আমরা সময় সুযোগ হলে আবার মন্তব্যতে ফিরে আসবো। তো এই পর্যায়ে পুষ্পিতা কি শুনছি? এখন আমি বলবো হচ্ছে কবি মল্লিকা সেনগুপ্তের ছেলেটি এবং মেয়েটি কবিতাটি। আচ্ছা, হ্যাঁ তাহলে শুনি আপনার কবিতা। মেয়েটি এবং ছেলেটি একদিন বাড়ি থেকে পালালো। তারা আপাতত একটি অরণ্যের ভেতর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে, ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে, ছেলেটির দাদা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির দাদাকে। একটা কিছু হবে, কোনো একজনের লাশ পড়বে। ওদিকে ছেলেটি আর মেয়েটি একটি গহন অরণ্যের ভেতর। ছেলেটি মেয়েটিকে চুম্বন করছে। আপাতত মেয়েটির নাম আত্মহারা, ছেলেটির নাম উদ্ভ্রান্ত। কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে। সত্যি সত্যি তাদের দেখা হয়ে গেল একদিন। দুই বাবার সংলাপ। আপনার মেয়ে একটা জিনিস, আপনার ছেলে একটা বাঁদর, আপনার মেয়ে একটা চিড়িয়া, আপনার ছেলে একটা নকশাল। ওদিকে বিহার উড়িষ্যা ছাড়িয়ে ওরা তখন অঞ্ঝের দিকে।
ছেলেটি মেয়েটির হাত ধরলো, মেয়েটি ছেলেটির কোমর ধরলো। পরপর 3 দিন 3টে বাংলা কাগজের স্টোরি। কিভাবে তারা পালিয়েছে, কোন কলেজে পড়ে, মেয়েটির চরিত্র কেমন, ছেলেটিকে লোকাল কমিটি ডেকেছিল কেন। কিন্তু ওরা তখন অন্ধ্রপ্রদেশে সূর্যাস্ত দেখছে। বাবা, মা, থানা, পুলিশ এবং সংবাদপত্র। আপনারা পারেন, কিন্তু অসীম আপনাদের ক্ষমতা। পৃথিবীর কোথাও যখন কোনো ভালোবাসা নেই, দিন না ছেলে মেয়ে দুটোকে একটু আলাদা থাকতে। পৃথিবীর কোথাও যখন কোনো ভালোবাসা নেই, দিন না ছেলে মেয়ে দুটোকে একটু আলাদা থাকতে। এটি ছিল আমার দ্বিতীয় নিবেদন। অনেক ধন্যবাদ। সুন্দর দুটি কবিতা শুনলাম আমরা। আমাদের সাথেই থাকুন, আমরা আমাদের পরবর্তী আবৃত্তিতে ফিরে যাচ্ছি। আমাদের এবারে আবৃত্তি নিয়ে যুক্ত হচ্ছেন বন্ধুবর শাহরিয়ার তানজিম। তানজিম, কেমন আছেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে একটু। হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আছি, বেশ ভালো আছি। তো আপনার কেমন কাটছে করোনাকালীন সময়? করোনাকালীন সময় তো আসলে সবার জন্য একটু কষ্ট, একটা খুব আনইউজুয়াল একটা সময় নিয়ে এসছে সবার কাছেই। এখন আসলে যেটা করার, সবাইকে, পরিবারের মানুষজন, পরিবার বর্গকে সেফ রাখার জন্য সবচেয়ে উপযুক্ত যে কাজ বাইরে না যাওয়া, যতটুকু পারা যায় কম যাওয়া, এই চেষ্টাটাই করা হচ্ছে। তারপরেও জীবনের তাগিদে বিভিন্ন কারণে বাইরে যেতে হচ্ছে। আশা করি আল্লাহ এই দুঃসময় থেকে আমাদের খুব তাড়াতাড়ি উত্তরণ ঘটাবেন। অবশ্যই, আমরা সেই আশায় আছি। আমরা অতি দ্রুত আবার সেই পুরনো সময় ফিরে যেতে চাইছি। তো বলে রাখি, আমাদের দীর্ঘদিনের চলার পথের সঙ্গী তানজিম খুব কাছের একজন মানুষ। নিয়মিত ভাবে আমরা একটা সময় হয়তোবা বিভিন্ন অনুষঙ্গ নিয়ে একত্রিত হওয়ার সুযোগ ছিল, কিন্তু বিগত 3-4 মাস সেই সুযোগ থেকে সম্পূর্ণই আমরা বঞ্চিতই বলা যায়। তো সঙ্গটাকে খুব বেশি মিস করছি। তো আশা রাখছি আমরা আবার পুনরায় মিলিত হব। তো আজকে কি শুনছি আপনার থেকে? আমি প্রথমেই আবৃত্তি করব কবি আরণ্যক বসুর মনে থাকবে কবিতাটি। শুনি তাহলে। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব। দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব। শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব।
মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার আবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব। তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে। ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? মনে থাকবে সেই প্রশ্নটা আমাদেরও, যাতে মনে রাখে, মনে রাখার মানুষ যাতে মনে রাখে। তো আশা করছি। বেশ ভালো, বেশ ভালো লাগলো। তো ধন্যবাদ। এরপর থেকে শুনছি, এরপর শুনবো কবি পলাশ কুমার দত্তের একটি কবিতা, খুব পছন্দের একটি কবিতা। কবিতার শিরোনাম দহন। কাঠঠোকরার মতো করে চিরটাকাল ঠুকিয়ে গেলে হৃৎপিণ্ডে, নীল রঙের স্বচ্ছ ব্যথাগুলো তরল রক্তের মতো ছড়িয়ে পড়লো আমার উদ্দীপ্ত নয়নে। বুঝলে না আমায়, তবুও কতদিন অবহেলিত কাকের মতো কাঁ কাঁ করে গেছে তোমার চৌকাঠে। কত রাত ডেকে গেছে গভীর রাতের পেঁচার মতো সকরুণ কণ্ঠে। তুমি শুনে গেছো আর্তনাদে জড়িত সে ডাক। আর্তনাদে ভালোবাসা থাকে, আর তুমি নিলে প্রতিশোধের সুযোগ। রাত জাগা পেঁচার গান ফুরলো, কাকের কর্কশ ডাক ফুরলো। তারপর তারপর অবহেলায় কেটে গেল কতটা রাত। ঝড়ে নুয়ে পড়া ধানের ক্ষেতের মতো নেতিয়ে গেলাম আমি। ভোরের সূর্য হয়ে আসলে না তুমি, নুয়ে পড়া এই আমাকে দিলে না একটুখানি প্রাণ। মূল্যহীন মানুষেরা কতটুকু ছটফট করলে কষ্ট দূরীভূত হয়, কতটুকু কান্নায় মন থেকে নেমে যায় ব্যথার তীব্রতা, কতগুলো টুকরো যন্ত্রণায় মিলে প্রত্যাশার প্রসাদ। উত্তর নেই। বাকযন্ত্র মৃদু কম্পিত হয়, কেবল ওই দূরের প্রাচীরে বাধা পেয়ে ফিরে আসে হাহাকারের প্রতিধ্বনি। একদিন একদিন ঠিক দেখবে, ছোঁয়াচে রোগের মতন ছড়িয়ে যাব তোমার শরীরে। ছটফট করবে তুমি, আমার শরীরের বিষ টুকরো টুকরো হয়ে খসে পড়বে তোমার শরীর থেকে। উন্মত্ত সাগরের ঢেউয়ের মতো করে ব্যথাগুলো আছড়ে পড়বে তোমার বুকের পরে। মুক্তির পথ খুঁজবে তুমি, তপস্যার ফল মেলাতে কষ্টে ভাঙবে তোমার পাঁজর। টের পাবে, ঢের টের পাবে আমার বুকে কি চলেছিল এত কাল ধরে। ধন্যবাদ। বাহ, বেশ সুন্দর দুটি কবিতা শুনলাম। ধন্যবাদ। আচ্ছা, আমরা আর কিছু মন্তব্য করে নেই, অবশ্যই। হ্যাঁ এরপর আবার আপনার কাছে ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ। আমাদের সাথে যুক্ত আছেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহের। তিনি সকলকে শুভকামনা জানিয়েছেন, সবাইকে দেখে খুব ভালো লাগছে।
সাইদ ফারহানা রুম্পা, অনেক চমৎকার পরিবেশনা আলী ভাইয়া। শামসুল আরিফিন, ইরফান মিথুন ভাই আপনার কাছে আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ। পলি পারভিন লিখেছেন, পুষ্পিতাপুর হাসি খুব মিষ্টি, খুব সাবলীল ভাবে কথা বলছেন, আবৃত্তি শোনার অপেক্ষায়। ইতিমধ্যে ওনার মনস্কামনা আশা রাখি পূর্ণ হয়েছে। সাইদ ফারহানা রুম্পা লিখেছেন, অনেক সুন্দর হয়েছে পুষ্পিতা। শামসুল আরিফিন, চমৎকার আবৃত্তি করলেন আলী ভাই। পলি পারভিন, শেষ লাইনের আকুতি বেশ। আচ্ছা, সঙ্গীতা দাস দিদি লিখেছেন, বা ভালো পড়েছে পুষ্পিতা। মাসুদুল ইসলাম, খুব সুন্দর। হাইমন্তী তালুকদার শুভকামনা জানিয়েছেন সকলকে। ধন্যবাদ হৈমন্তী দি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শামসুল আরিফিন লিখেছেন, শুনতে ভালো লাগার চমৎকার একটা কবিতা। ধন্যবাদ তানজিম ভাই। অবশ্যই সকলের বেশ পছন্দের দুটি কবিতা, ভালো লাগার দুটি কবিতা আমরা শুনলাম তানজিম ভাইয়ের কণ্ঠে। দিদি লিখেছেন, মনে থাকবে আমার পছন্দের কবিতা, আপনার কণ্ঠস্বর খুব সুন্দর। অনেক ধন্যবাদ দিদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। পলি পারভিন লিখেছেন, তানজিম ভাই মনে ভালো পড়লেন তখন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত থেকে আমাদেরকে বিভিন্ন মন্তব্য দিয়ে সহযোগিতা করছেন। তো তানজিম, আবার আপনার কাছে ফিরে আসি। হ্যাঁ, আমি কি শুনছি এখন? আমি এবার ছোট একটা কবিতা, এবং এটা দিয়েই আশা করি শেষ করব। ছোট একটা কবিতা, তপন বাগচির লেখা, কে আর জানে। কে আর জানে কবিতার শিরোনাম। তো শুরু করছি। কে আর জানে, কে আর কাটায় তীব্র তরল বিষ, অঙ্গ জ্বালায় কোমল হৃদয় পোড়ায় অহর্নিশ। কে আর জানে, কে আর বনের সবুজ বুন ছায়া, সত্য দাহে কৃষ্ণ করে শ্যামল দেহের কায়া। কে আর জানে, কে আর ফুলের গন্ধ মাতোয়ারা, অবুঝে প্রাণ এক নিমেষে মাতাল দিশেহারা। কে আর জানে, কে আর ঝাড়িয়ে প্রশস্ত ঠেস মূল, ভালোবাসার প্রবল ঘায়েও নড়বে না এক চুল। কে আর জানে, কে আর কাটায় জমাট বাঁধা হাসি, ছিঁড়তে গেলে আঙুল ছুঁয়ে বলবে ভালোবাসি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তানজিম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা বেশ কিছু কবিতা শুনলাম, বেশ ভালো লাগলো আমাদের সাথে থেকে আমাদেরকে। আমি একটু উচ্চারককে নিয়ে বলি। উচ্চারকের অনেক সুন্দর আয়োজন এই সময়টায়, করোনা পরিস্থিতির মধ্যে অনলাইন আয়োজনের মাধ্যমে উচ্চারক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই আয়োজনটা উচ্চারকের সবসময় আয়োজন, সবসময় এটি করে। আমি আমি আশা রাখবো এটাই যে উচ্চারক এই এমন আরো কার্যক্রমের মাধ্যমে উচ্চারক তার কাজের পরিধি আরো বাড়াবে, এবং উচ্চারকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অনেক ধন্যবাদ। তো আসলে যেটি বলার, আমাদের এই আয়োজনটি আমরা নিয়মিতভাবে এখন তো চেষ্টা চালিয়ে যাচ্ছি সাপ্তাহিক আয়োজনটি নিয়মিতভাবে করার। প্রতি শুক্রবার বিকেল 5টায় আমরা সম্পৃক্ত হচ্ছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী, সেই সাথে আমরা যুক্ত করছি আমাদের বিভিন্ন বন্ধু সংগঠন যারা আছে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। সেই সাথে উচ্চারকের পথ চলায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাদের অভিভাবক হিসেবে যারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকেন, এমন কিছু ব্যক্তিত্বকে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাই প্রতিনিয়তই। এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে 3 জন আবৃত্তি শিল্পীর সাথে আজকে যুক্ত হয়েছেন শাহরিয়ার তানজিম। সেই সাথে আমাদের আরেকজন আলোচক হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাকে যুক্ত করতে পারিনি। উনি ব্যক্তিগত কাজের
জন্য হঠাৎ করে উনি ব্যস্ত হয়ে যাওয়ায় আমাদের সাথে আজকে যুক্ত হতে পারেনি। আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল উচ্চারক আবৃত্তি কুঞ্জের সুবর্ণ অধ্যায় পরিষদ সদস্য আবু মোশাররফ রাসেল, সাংবাদিক ও সংগঠক এবং একটি পত্রিকার সাংবাদিক, আমাদের অভিভাবক হিসেবে যারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য সহযোগিতা সেবা করে থাকেন, আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তাকে আমরা এবার যুক্ত করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমাদের এই আয়োজনটি প্রতি সপ্তাহে আশা রাখছি একই সময়ে আমরা আয়োজন করব এবং প্রতিনিয়ত আমরা আমাদের নতুন নতুন আরো আবৃত্তি শিল্পী, নতুন বলতে প্রত্যেক পর্বে নতুন নতুন করে আমরা যুক্ত করব, যারা বর্তমান সময়ে চট্টগ্রাম তথা সমগ্র দেশে বিভিন্নভাবে আমাদের এই শিল্পটাকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন, যারা প্রতিনিয়ত আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি শিল্প চর্চার মাধ্যমে এই শিল্পকে প্রতিনিয়ত অনেক সামনে এগিয়ে নেওয়ার এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের সকল বন্ধুবর সংগঠক যারা আছেন তারা সকলে আমার সাথে যুক্ত হবেন, সম্পৃক্ত করব আমরা আগামীতে পুনরায় আমাদের এই আয়োজনে সম্পৃক্ত করব। তো আমাদের সাথে এই আয়োজনে সম্পৃক্ত থেকে আমাদেরকে নৃত্য করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পর্বে যুক্ত হয়েছিলেন এম আলী হোসেন, উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী। সেই সাথে আরো যুক্ত ছিলেন পুষ্পিতা দাস, রোকসানা প্রিন্স সিলভিয়া। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের বন্ধুবর সংগঠনের শাহরিয়ার তানজিম, আবৃত্তি শিল্পী, আপনার প্রয়োজনীয় কিছু মুহূর্ত আমাদের সাথে সম্পৃক্ত থেকে ব্যয় করেছে, তার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের আয়োজনগুলোতে আমাদের সাথে থাকবেন, আমাদের আয়োজনকে আরো সমৃদ্ধ করবেন এই প্রত্যাশায় আজকের মতো এই আয়োজনটি এখানেই আমরা শেষ করছি। সময়ের স্বল্পতার কারণে হয়তো আমরা আরো ব্যাপক কিছু করার চিন্তা ভাবনা থাকলে হয়তো সেটি করতে পারছি না। আশা রাখছি পরের আয়োজনে সকলকে সম্পৃক্ত করব এবং আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সময়টাতে পরিবার নিয়ে সুস্থ একটি সমৃদ্ধ সময় আমরা পার করব। সকলের জন্য শুভকামনা ভাই, আর আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর সুস্থ ভবিষ্যৎ আগামী কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।